হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। আজকে দশম শ্রেণীর ভূগোল বিষয়ের বায়ুমণ্ডল এই অধ্যায়ের সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও সমুদ্র স্রোতের প্রভাব সম্বন্ধে জানব। প্রথমে জেনে নেব সমুদ্র স্রোত সৃষ্টির কারণ সম্বন্ধে। 1 নম্বর পয়েন্ট দেখো বায়ু প্রবাহ। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ হলো বায়ু প্রবাহ। পৃথিবীতে যে নিয়ত বায়ু প্রবাহিত হয় নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিক অনুসরণ করে, অর্থাৎ আয়ন বায়ু, পশ্চিম বায়ু এবং মেরুবায়ু, এই তিনটি বায়ুর প্রভাবেই কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হয়ে থাকে। যেমন নিরক্ষীয় স্রোত উত্তর পূর্ব আয়ন বায়ু ও দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর প্রভাবেই কিন্তু সৃষ্টি হয়ে থাকে। নেক্সট পয়েন্ট দেখো পৃথিবীর আবর্তন গতি। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে থাকে। এই আবর্তন গতির সাপেক্ষে সমুদ্র স্রোতের গতি বিক্ষেপ ঘটে থাকে। পৃথিবীর আবর্তন গতির ফলে যে কোরিওলিস বলের সৃষ্টি হয়, সেই বলের প্রভাবেই সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয় এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। নেক্সট পয়েন্ট সমুদ্র জলের উষ্ণতা। পৃথিবীর যেসব সমুদ্রের যে অংশে সমুদ্রের জলের উষ্ণতা অত্যধিক বেশি, অর্থাৎ নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চলে, এই দুই অঞ্চলে সমুদ্রের জলের উষ্ণতা বেশি হওয়ার জন্য সেই দুই অঞ্চলের সমুদ্রের জল হালকা, ঘনত্ব অনেক কমে যায় এবং আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তখন এই নিরক্ষীয় ও ক্রান্তীয় অঞ্চল থেকে সমুদ্রের জল বহিঃস্রোত রূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে থাকে। আবার মেরু অঞ্চলের শীতল এবং ভারী জল অন্তঃস্রোত রূপে সমুদ্রের ভিতর দিয়ে অন্তঃপ্রবাহ রূপে মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় এবং ক্রান্তীয় অঞ্চলের দিকে প্রবাহিত হয়ে থাকে। বেশ, নেক্সট পয়েন্ট সমুদ্রের জলের লবণতা ও ঘনত্ব। বিভিন্ন সমুদ্রে বিভিন্ন রকম সমুদ্রের জলের লবণতা ও ঘনত্ব থাকে। যে অংশের লবণতা অনেক বেশি সেই অংশের ঘনত্ব অনেক বেশি। সেই লবণতা ও ঘনত্বযুক্ত জল অন্তঃস্রোত রূপে কম লবণতাযুক্ত ও ঘনত্বযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়। আবার কম লবণতাযুক্ত ঘনত্বযুক্ত জল বহিঃস্রোত রূপে বেশি লবণতাযুক্ত ঘনত্বযুক্ত জলের দিকে প্রবাহিত হয়ে থাকে। বেশ, নেক্সট পয়েন্ট বরফের গলন। মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ার ফলে দুই মেরু অঞ্চল থেকে সমুদ্রের জল বহিঃস্রোত রূপে প্রবাহিত হয়ে থাকে। তাহলে দেখো বরফ গলনের ফলেও কিন্তু সমুদ্র স্রোতের সৃষ্টি হয়ে থাকে। নেক্সট পয়েন্ট উপকূলের আকৃতি। উপকূলের আকৃতি অনুসারেও সমুদ্র স্রোতের সৃষ্টি হয়ে থাকে। যেমন দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিলের পূর্ব উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে দুটি শাখায় বিভক্ত হয়ে যায়। একটি শাখা ক্যারিবিয়ান স্রোত রূপে উত্তর দিকে প্রবাহিত হয়, অপর একটি শাখা ব্রাজিল স্রোত রূপে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে থাকে। তাহলে এই উপকূলের আকৃতি অনুসারেই কিন্তু এই দুই রকম সমুদ্র স্রোতের সৃষ্টি হয়েছে। তাছাড়াও এই উপকূলের আকৃতি অনুসারে যেমন ক্যারিবিয়ান স্রোত ও উত্তর নিরক্ষীয় স্রোত এই উপকূলের আকৃতি অনুসারে সমান্তরালভাবে উত্তর দিকে প্রবাহিত হয়েছে। বেশ, নেক্সট পয়েন্টটি দেখো ঋতুভেদ। ঋতুভেদে সাময়িক বায়ুর দিকের সাথে তাল মিলিয়ে সমুদ্র স্রোতেরও কিন্তু গতিবিক্ষেপ ঘটে থাকে। যেমন ভারত মহাসাগরে মৌসুমী বায়ুর প্রভাবে বিশেষ করে গ্রীষ্মকালে উত্তর পূর্ব মৌসুমী স্রোত প্রবাহিত হয়ে থাকে। আবার শীতকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী স্রোত কিন্তু প্রবাহিত হয়ে থাকে। বেশ, তাহলে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ সম্বন্ধে জানলাম। এখন সমুদ্র স্রোতের প্রভাব সম্বন্ধে জেনে নেব। 1 নম্বর পয়েন্ট দেখো মগ্নচড়ার সৃষ্টি। মগ্নচড়া কি? সাগরে উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যখন পাশাপাশি প্রবাহিত হয় তখন এই দুটি স্রোতের মিলনস্থলে শীতল সমুদ্র স্রোত থেকে আগত হিমশৈল এই উষ্ণ সমুদ্র স্রোতের সংস্পর্শে আসা মাত্রই
গলতে শুরু করে। তার ফলে সেই হিমশৈলের মধ্যে থাকা নুড়ি, বালি, পাথর, কাদা সেগুলি ধীরে ধীরে সাগরের মধ্যে সঞ্চয় হতে থাকে। ধীরে ধীরে দীর্ঘদিন ধরে সঞ্চয়ের ফলে উঁচু হয়ে চড়ার সৃষ্টি হয়ে থাকে। সেই চড়াগুলি যেহেতু সমুদ্রের জলে মগ্ন অবস্থায় থাকে, তার জন্যই সেই চড়াগুলিকে বলা হয় মগ্ন চড়া। তাহলে এই সমুদ্র স্রোতের প্রভাবে কিন্তু মগ্ন চড়া সৃষ্টি হয়ে থাকে। যেমন গ্র্যান্ড ব্যাংক, ডকার্স ব্যাংক, সেবল ব্যাংক, গ্রেট ফিশার ব্যাংক প্রভৃতি হল মগ্ন চড়ার উদাহরণ। বেশ, এই মগ্ন চড়া থেকে কয়েকটি প্রশ্ন এসে থাকে, আরও কয়েকটি প্রশ্ন তোমাদের এক্সামে এসে থাকে। যেমন হিম প্রাচীর কি? সুমেরু মহাসাগর থেকে আগত গাঢ় সবুজ বর্ণের যে লাভবাটার স্রোত, শীতল লাভবাটার স্রোত, সেই লাভবাটার স্রোতের পাশ দিয়ে উষ্ণ নীল বর্ণের উপসাগরীয় স্রোত পাশাপাশি প্রবাহিত হয়েছে। এই দুটি স্রোত যখন পাশাপাশি প্রবাহিত হয়, অর্থাৎ শীতল ও উষ্ণ স্রোত, তখন এই দুটি স্রোতের সীমারেখা অনেক দূর পর্যন্ত স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। সেই সীমারেখাকেই বলা হয় হিম প্রাচীর। বেশ, আরও একটি প্রশ্ন রয়েছে, এই মগ্ন চড়াগুলিকে কেন্দ্র করে মৎস্য আরোহণ ক্ষেত্র কেন গড়ে উঠেছে? বেশ, এর উত্তরটি দেখো। এই মগ্ন চড়াগুলি সমুদ্রের পৃষ্ঠ থেকে প্রায় 200 মিটারের কম গভীরতাপূর্ণ হয়ে থাকে। কম গভীরতাপূর্ণ হওয়ার জন্য সূর্যের আলো অনায়াসেই এই মগ্ন চড়াতে প্রবেশ করতে পারে। উপযুক্ত উষ্ণতা বিরাজ করার জন্য এখানে মাছের উপযুক্ত খাদ্য, উদ্ভিদ প্লাঙ্কটন প্রচুর পরিমাণে জন্মগ্রহণ করে থাকে। তাছাড়াও এই মগ্ন চড়াতে জলের আবর্তনের ফলে জল নিচে থেকে উপরের দিকে উঠে আসে। জল যখন নিচে থেকে উপরের দিকে উঠে আসে, তখন মাছের যে খাদ্য, সেই খাদ্যগুলোও কিন্তু নিচে থেকে উপরের দিকে উঠে আসে। তার ফলে এই মগ্ন চড়াতে প্রচুর পরিমাণে মাছের সমাবেশ হয়ে থাকে। এই মাছের সমাবেশ হয়ে থাকার জন্যই এই মগ্ন চড়াগুলিকে কেন্দ্র করে মৎস্য আরোহণ ক্ষেত্র গড়ে উঠেছে। বেশ, আরও একটি প্রশ্ন রয়েছে সমুদ্র স্রোত সম্বন্ধে। বিশ্বের সবথেকে দ্রুততম সমুদ্র স্রোতের নাম কি? আটলান্টিক মহাসাগরের উপসাগরের স্রোত হল বিশ্বের সবথেকে দ্রুততম সমুদ্র স্রোত। বেশ, নেক্সট পয়েন্টটি দেখো, উপকূলীয় জলবায়ুর উপর প্রভাব। সমুদ্র স্রোত উপকূলীয় জলবায়ুর উল্লেখযোগ্য নিয়ন্ত্রক। 1 নম্বর পয়েন্ট দেখো, উষ্ণতার ক্ষেত্রে। উষ্ণতার ক্ষেত্রে লন্ডনের অক্ষাংশ 51 ডিগ্রি উত্তর। স্বাভাবিকভাবে এখানকার উষ্ণতা নিউ ইয়র্কের অক্ষাংশ 40 ডিগ্রি উত্তর। এটার থেকে অনেক শীতল হওয়া উচিত লন্ডন, কিন্তু এই লন্ডনের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে উত্তর আটলান্টিক সমুদ্র স্রোত, যেটি উষ্ণ প্রকৃতির। এই উষ্ণ আটলান্টিক স্রোত উত্তরের দিকে প্রবাহিত হওয়ার জন্য, অর্থাৎ লন্ডনের পাশ দিয়ে প্রবাহিত হওয়ার জন্য এই লন্ডনের তাপমাত্রা স্থায়ীভাবে বৃদ্ধি পেয়েছে। পরোক্ষভাবে আবার এই নিউ ইয়র্কের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে শীতল লাভবাটার সমুদ্র স্রোত। তার ফলে এই নিউ ইয়র্কের উষ্ণতা স্বাভাবিকভাবে অনেক কম, কারণ লাভবাটার স্রোত প্রবাহিত হয়েছে। তাহলে দেখো, এই উষ্ণ এবং শীতল সমুদ্র স্রোতের প্রভাবেই কিন্তু এই দুই অংশে জলবায়ু ভিন্ন রকম হয়েছে। বেশ, 2 নম্বর পয়েন্ট দেখো, বৃষ্টিপাত ও তুষারপাত। উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। তার ফলে সেই উষ্ণ স্রোতের প্রভাবে বায়ু উষ্ণ হচ্ছে। বায়ু জলীয় বাষ্প থেকেই কিন্তু আবার প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়ে থাকে। যেমন এই উত্তর আটলান্টিক
সমুদ্র স্রোতের প্রভাবে এই উত্তর পশ্চিম ইউরোপে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, উত্তর পশ্চিম ইউরোপে। আবার এই লাব্রাডর স্রোতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে আবার প্রচুর পরিমাণে তুষারপাত হয়ে থাকে। বেশ, 3 নম্বর পয়েন্ট দেখো, কুয়াশা ও ঝড়। উপকূল অঞ্চলে এই উষ্ণ এবং শীতল স্রোতের মিলনের ফলে কিন্তু ঝড়, ঝঞ্ঝাট, কুয়াশার সৃষ্টি হয়ে থাকে। বেশ, তাহলে দেখো এই নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে শীতল লাব্রাডর স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের মিলনের ফলে এখানে প্রচুর পরিমাণে কুয়াশা, ঝড়, ঝঞ্ঝাটের সৃষ্টি হয়ে থাকে। বেশ, পরের পয়েন্টটি দেখো, জলবায়ুর পরিবর্তন। সমুদ্র স্রোত জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। যেমন উষ্ণমণ্ডলে অবস্থিত দেশের উপকূল ভাগ দিয়ে শীতল স্রোত প্রবাহের কারণে উপকূল ভাগে নাতিশীতোষ্ণ জলবায়ু বিরাজ করে। যেমন দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্তে দিয়ে প্রবাহিত হয়, উত্তর দিকে প্রবাহিত হয় ফকল্যান্ড স্রোত। এই ফকল্যান্ড স্রোতের প্রভাবের ফলে দক্ষিণ আমেরিকার এই দক্ষিণ পূর্ব উপকূল বরাবর এখানকার জলবায়ু হয়ে থাকে নাতিশীতোষ্ণ প্রকৃতির। আবার আফ্রিকার দক্ষিণ প্রান্ত থেকে উত্তর দিকে প্রবাহিত হয়ে থাকে বেঙ্গোয়ালা স্রোত, শীতল সমুদ্র স্রোত। এই শীতল সমুদ্র স্রোত প্রভাবের ফলে আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর এই অংশের জলবায়ু হয়ে থাকে নাতিশীতোষ্ণ প্রকৃতির। বেশ, আবার দেখো এই নাতিশীতোষ্ণ মণ্ডলের অন্তর্গত দেশের যে উপকূল, সেই উপকূল দিয়ে উষ্ণ স্রোত প্রবাহের জন্য এই অংশে উপক্রান্ত জলবায়ু বিরাজ করে। যেমন এই যে উত্তর আটলান্টিক সমুদ্র স্রোত, এই সমুদ্র স্রোত যখন লন্ডনের পাশ দিয়ে প্রবাহিত হয় উত্তর দিকে, তখন এই অংশের জলবায়ু হয়ে থাকে উপক্রান্তীয় প্রকৃতির। বেশ, আজকের ক্লাসটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাস কেমন লাগছে অবশ্যই লাইক ও কমেন্টে জানিও। অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। বেস্ট অফ লাক।